পেজ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ খান আপনাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আমাকে সালাম দিয়েছেন সবার সালাম নিয়েছি। যারা এখন জয়েন করবেন ওকে আপনারা আসেন, আর যারা এখনো জয়েন করেননি তাদের আপনারা ইনফর্ম করতে পারেন। এবং অবশ্যই আপনারা জানেন যে আমি আজকে বিস্তার পরিমাপের দ্বিতীয় লেকচার নিব। সো আপনারা একটু দয়া করে খাতা কলম নিয়ে বসবেন। আর গত ক্লাসের আমি কিছু রিভিউ আপনাদের দিব, তারপরেও যদি আরো যেগুলো টপিকগুলো বুঝবেন না তারা দয়া করে আমার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে, আপনারা একটু দেখে নেবেন, কাইন্ডলি দেখে নেবেন। আশা করি কোনো প্রশ্ন থাকবেন না। ওকে, আসেন আমরা শুরু করতে যাচ্ছি। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় 10 বিস্তার পরিমাপ, আজকে ক্লাস নাম্বার 02। সাথে সাথে এটাও বলে নেই আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন, এটা আমি আশা করছি এবং কামনা করছি যে আপনারা এটা অবশ্য যদি মেনে চলবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মানবেন। জি, আসেন আমরা শুরু করি আজকের লেকচার। গতদিন আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করেছিলাম বিস্তার, এই পরিসংখ্যানে কেন বিস্তারের কাজ কি, বিস্তার কেন আমাদের ব্যবহার করতে হয়, এটা ওইখান থেকে আমি ওইখান থেকে দুটো স্লাইড আমি এখানে আবার একটু আপনাদের রিকল করব, জাস্ট মনে করা দেওয়ার জন্য। বিস্তার পরিমাপের প্রকারভেদ ছিল দুই ভাবে আমরা বিস্তার পরিমাপ করতে পারি। দেখেন বিস্তার পরিমাপ মেজার্স অফ ডিসপারশন, এটা দুটো ছিল, একটা ছিল অনপেক্ষ বিস্তার পরিমাপ অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন, আর একটা ছিল হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। এখানে আবার অনপেক্ষ বিস্তার পরিমাপটার মাধ্যমে আমরা চার ভাবে এটার বিস্তারটা বের করতে পারি মেজার অফ ডিসপারশন। এক নাম্বার ছিল সবচেয়ে সহজ, এটা কি ছিল জানি, রেঞ্জ। সেটা ছিল হচ্ছে রেঞ্জ মানে পরিসর ছিল। এখানে এই অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনে আরো তিনটা ছিল, সেটা কি ছিল, ছিল হচ্ছে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন ছিল, গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, তারপরে ছিল সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ভালো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান। আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে চতুর্থক ব্যবধান। আমি গত ক্লাসে কিভাবে পরিসর বের করতে হয়, কিভাবে গড় ব্যবধান বের করতে হয় করিয়েছিলাম। আজকের ক্লাসে আমি আপেক্ষিক বিস্তার পরিমাপের ক্ষেত্রে দুইটা, আর এখানটা চতুর্থক ব্যবধান, এই তিনটা জিনিস আজকে আমরা আলোচনা করব, যে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দয়া করে এইগুলো, এই লেকচারটা আপনারা এটা শুনবেন, কিন্তু যখন ম্যাথ গুলো করবো খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন, তুলবেন, আমি তোলার সময় দিব আপনাদের, কোনো সমস্যা নেই। তখন আবার আপনার সাথে একটু গল্পও করবো, ডোন্ট ওয়ারি। জি, আমরা ক্লাসে যেভাবে ক্লাস নেই ঠিক সেইভাবেই আমরা এখানে ক্লাস নিচ্ছি, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ইন্টারাকশন হচ্ছে না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, বাট আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টসে ইনবক্সে করতে পারেন, কমেন্টস করতে পারেন, আমি দেখে অবশ্যই আনসার দিয়ে দেবো। ওকে, সো শুধুমাত্র আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমার পড়ার যেটা বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। জি, আপেক্ষিক বিস্তারও চার ধরনের ছিল, চার ভাবে আমরা আপেক্ষিক বিস্তার পরিমাপ করতে পারি। রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন, পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এখানে কিন্তু একটাই ব্যবধান, ওইটা ছিল ওইটাই এখানে যা আছে তার সাথে আঙ্ক আছে, রাঙ্ক, পরিসরাঙ্ক, ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মেইন ডিভিয়েশন। তার মানে এখানে আমরা গড়ে এই পার্সেন্টেজ করা, শতকরা করার একটা ব্যাপার আছে। দেখেন তারপরে বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, আর লাস্টেরটা আছে হচ্ছে কি চতুর্থক ব্যবধানাঙ্ক। আগেটা ছিল চতুর্থক ব্যবধান, এই সাইডেরটা ছিল কত, চতুর্থক ব্যবধান, আর এটা হলো চতুর্থক ব্যবধানাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন ছিল, এটা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। আমি আবার আপনাদের রিপিট করি, গতদিন আমি পরিসর করিয়েছিলাম। পরিসর যে কোনো একটা ম্যাথ দেওয়া থেকে, আমরা জানি ম্যাথে দুই ধরনের তথ্য উপাত্ত দেওয়া থাকে, একটা হচ্ছে শ্রেণীবদ্ধ, একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ, একটা গ্রুপ ডাটা, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা। সেই দুটো নিয়মে আমি দেখাইছিলাম কিভাবে পরিসর বের করতে হয়, কিভাবে গড় ব্যবধান বের করতে হয়। আজকে আমরা দেখাবো পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, আর এই চতুর্থক ব্যবধান। মানে আমি আপেক্ষিক বিস্তার পরিমাপও দুটো কোয়ান্টিটি দেখাই দিব, আর এখান থেকে আমরা ফোর্থ নাম্বার যেটা কোয়ার্টাইল ডেভিয়েশন আজকে দেখাবো। ওকে, তো আসেন আজকে আমরা একটু আবার এই পরিসর আর গড় ব্যবধান কিভাবে বের করতে হয়, যারা গত ক্লাসে ছিলেন না তারা এই ক্লাসেও আশা করি মোটামুটি আমি ক্লিয়ার করতে পারবো। হয়তোবা আগের মতো অতটা এক্সাম্পল দিব না, তবে করে দিব। আমরা পরিসর বের করতে যে
আমরা কি করেছিলাম, আমরা বের করেছিলাম যে কি লোয়ার লিমিট একটা যে কোনো যে আনগ্রুপ যে ডাটাগুলো থাকে, অশ্রেণীবদ্ধ যে উপাত্তগুলো থাকে, এটাকে সুন্দর করে ছোট থেকে বড় থেকে সাজাবো, সাজিয়ে সবচেয়ে বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করলে আমরা রেঞ্জটা পেয়ে যাবো। আর তখন অবশ্যই বলেছিলাম এটা ক্লাস 9-10 এর যে রেঞ্জ বা পরিসর সেটা না, কিন্তু ওখানে আমরা আসলে সংখ্যার ব্যবধান বের করি। এখানেও আমরা ঠিক ব্যবধানই বের করতেছি, কিন্তু এই +1 দিয়ে করি না কিন্তু। ওকে, সো আরেকটা যদি শ্রেণীবদ্ধের ক্ষেত্রে, শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ফর গ্রুপ ডাটা আমরা লিখেছিলাম এখানে শুধু এল বসাইছিলাম, এখানে এল মানে লোয়ার লিমিটটা যে কোনো একটা যে গণসংখ্যা নির্বিশেষে সারণী ছিল সবার শেষে যে শ্রেণী ব্যাপ্তিটা ছিল তার আপার লিমিট, আর শুরুতে যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তিটা ছিল তার লোয়ার লিমিটের মাইনাস করলেই হয়ে যেত। সো আমরা সেইটাই আবার একটু মনে করে দিলাম আপনাদের, আর ইকুয়ালস টু ln মাইনাস l1। এরপর আমরা গড় ব্যবধান বের করেছিলাম মিন ডেভিয়েশনে, এটা আপনাদের মনে আছে। তারপরেও আমি একটু আবার একটু বলে দিই, কারণ আমার এই ম্যাথগুলো এখানে শুধু এই ফর্মুলাগুলো মনে রাখলে হলো। ম্যাথ তো সব মোটামুটি সব একই রকম, ডেটা যে কোনো সময় ডেটা চেঞ্জ করে দিল, কিন্তু ম্যাথগুলো তো সব একই রকম থাকবে। অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে ফর গ্রুপ ডাটা আপনারা এটা লিখতে পারবেন, বা করেছি আমরা, দেখি যে যতগুলো ডাটা ছিল ডাটাগুলোকে সাম করে n দিয়ে ডিভাইড করলে আমরা x বার পেয়ে যেতাম। ঠিক আছে, এখানে আর শ্রেণীবদ্ধের ক্ষেত্রে ও এখানে না, এখানে একটু কারেকশন আছে অবশ্যই, আমি একটু কারেকশন করে নিতে হবে। এটা দেখেন এখানে এইটা ছিল না, এইটা থাকার কথা ছিল এরকম, সরি এখানে হচ্ছে এই যে একটা মডুলাস হবে মাইনাস, সরি এটা কারেকশন যে কেন হলো না, এই যে এটা খেয়াল করতে পারিনি, এইটা হবে সামেশন i ইকুয়ালস টু 1 টু n, i ইকুয়ালস টু কত হবে 1 টু n, আর মডুলাস xi মাইনাস x বার, তার নিচে হচ্ছে n, এইটা হবে আর কি। একটু কারেকশন করে নেবেন আপনারা প্লিজ, আমি তো কারেকশন করে দিয়েছি। আর শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে হবে সামেশন 1 বা fi xi মাইনাস x বার। না, এই একজন কোশ্চেন করেছেন রেঞ্জ বের করার টেকনিক সেম না। ধরেন আমার কাছে কিছু ডেটা আছে 2 3 4 5, 2 3 4 5, তাহলে লোয়ার লিমিটটা কত, লোয়ারে আছে কত 2, আর আপারটা কত 5, তাহলে 5 থেকে 2 মাইনাস করলে কত হয়, 5 থেকে 2 মাইনাস করলে 3 আসতেছে। কিন্তু আপনি যদি ক্লাস 9-10 হিসেবে যান, 2 ওয়ান নাম্বার একটা ডিজিট, 3 একটা ডিজিট, 4 অ্যানাদার ডিজিট, 5 অ্যানাদার ডিজিট, এখানে কয়টা 4 চারটা ডিজিট পাচ্ছেন। কিন্তু আমরা এখানে কলেজে এসে পরিসর বের করতেছি কিন্তু 3। ওকে, পরিসর বের করতেছি 3। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, আনগ্রুপের জন্য এক্স লিখি কেন, আনগ্রুপের জন্য আমরা এটা এক্স হিসেবে ডিফাইন করি, আপনি যদি এখানে ফর্মুলা না লিখলেও চলবে। আর গ্রুপের জন্য যে লিমিট কথাটা আছে, তো লিমিট লোয়ার লিমিট আপার লিমিট, এই জন্য এলটা ইউজ করি আমরা। ওকে, জি ওনার কোশ্চেন। আচ্ছা, একজন বলেছেন তো লেখাটা ক্লিয়ার আসতেছে না, প্লিজ আপনি একটু কাজ করতে পারেন, নতুন করে আমাদের এখানে জয়েন করেন, লেখাটা ক্লিয়ার আসবে, নতুন করে জয়েন করবেন। আর কেউ যদি আরো ভালো না দেখতে পারেন, তাহলে তার ইন্টারনেট অপশনে যে ইন্টারনেট অপশনটা জিপিএস সিস্টেমটা একটু অফ করে অন করে আবার জয়েন করেন, ইনশাল্লাহ ক্লিয়ার পাবেন, সাউন্ডও ক্লিয়ার পাবেন। আর যদি তারপরে যদি মনে হয় না স্যার আমি এটা এইচডি দেখবো, আপনি আপনার সেটিংসে যে এইচডি কোয়ালিটি 1080 1080 করতে পারেন, বা 720 এইচডি, যেটা এইচডি করে নিতে পারেন, ভালো দেখা যাবে। ওকে, তাহলে আমরা আহ, আমার কিছু কোশ্চেন ছিল, কোশ্চেন আনসার গুলো দিয়েছি। সো আমি আশা রাখতেই পারি যে আপনারা ক্লাসটা তুলছেন, মনোযোগ দিয়ে দেখছেন। এগুলো আমার গত লেকচার পর্যন্ত, এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনি গত লেকচারটা একটু দেখে নেবেন। উইলস রিফার স্কুল এন্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে আমার এই প্রথম লেকচার ছিল, এটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র মেজর অফ ডিসপারশন বিস্তার পরিমাপের ফার্স্ট লেকচার। আজকে আমি সেকেন্ড লেকচার দিচ্ছি। আজকের ক্লাসে আমি শুরু করতে যাচ্ছি নিউ টপিক, যেটা সেটা হচ্ছে কিভাবে আমরা আপেক্ষিক বিস্তার পরিমাপ রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের প্রথম আগের প্রায় বের করছিলাম পরিসর, এখানে বের করব পরিসারাঙ্ক। এইটাই চেঞ্জ, পরিসারাঙ্ক কিভাবে বের করতে পারি এটা এখানে দেখব। পরিসারাঙ্ক দেখেন, আমরা যদি করার চেষ্টা করি কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, আগেরটা শুধু শুধু রেঞ্জ ছিল, আর এই সিস্টেমে শুধু কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, এই কথাটা একটু নতুন আসছে। তার মানে আগের নিয়ম সব সেম থাকবে, এখানে একটু এই আমরা যদি বলি না শতকরা করে পার্সেন্টেজ করে, এরকম একটা ব্যাপার করবো, আর কিছু না, জাস্ট পার্সেন্টেজ করে। আর আপনাদের আরেকটু বলে রাখি, এই রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন আপেক্ষিক বিস্তার পরিমাপ, এইটা কিন্তু টোটালি এমসিকিউ বেস, এমসিকিউ বেস, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে সিকিউ আসবে, সিকিউ আসবে সবসময় ওই চারটা,
রেঞ্জ পরিসর, পরিসর গড় ব্যবধান, গড় রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান, আর হচ্ছে চতুর্থক ব্যবধান কোয়ার্টাইল ডেভিয়েশন, ওইগুলো থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসবে। আর এই যে এই পার্টটা যেটা করতেছি আপেক্ষিক বিস্তার, এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ। ওকে, অশ্রেণীবদ্ধ, প্রথমে আসেন অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আমরা কি করতে পারি। আমাদের এখানে ফর্মুলা হচ্ছে এই কোএফিসিয়েন্টের সি আর রেঞ্জের আর, এখানে আমরা বলি সি আর। আগেরটা দেখেন মনে আছে, আগেরটা ফর্মুলা কি ছিল, xn মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। আগেরটায় আমরা যেটা মেজর অ্যাবসোলিউট মেজর অফ ডিসপারশন যেটা করছিলাম, অনপেক্ষ মেজর বিস্তারে, সেখানে আমরা করছিলাম অ্যাবসোলিউট মেজর অফ ডিসপারশনে করছিলাম xn মাইনাস এক্স ওয়ান, তার হচ্ছে মডুলাস। আর এখানে দেখেন যেহেতু পরিসারাঙ্ক ও উমকয়ক, এখানে আমরা কি করতেছি, ওই xn মাইনাস এক্স ওয়ান যেটা ওইটা তো রাখছি, নিচে আবার কি করছি xn প্লাস এক্স ওয়ান দিয়ে ভাগ করে ইন্টু 100, মানে শতকরা হিসাবে প্রকাশ করছি। এইটা হচ্ছে শ্রেণীবদ্ধ অশ্রেণীবদ্ধ ক্ষেত্রে পরিসর আর পরিসংখ্যানের ডিফারেন্স, পরিসরাঙ্কের ডিফারেন্স। পরিসরাঙ্কের ডিফারেন্স কি, জাস্ট পরিসর করছিলাম xn মাইনাস এক্স ওয়ান, এখানে আমি কি করলাম, এইটার প্লাস পার্টটা নিচে ডিভাইড করলাম ইন্টু 100। তো আসেন আমরা একটা ম্যাথ দেখতেই পারি আপনাদের। আচ্ছা, শ্রেণীবদ্ধটা দেখে তারপর ম্যাথ দুটো আমি আপনাদের ডিসকাস করে দিচ্ছি। শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে এই একই ফর্মুলা, তাহলে ওখানে শুধুমাত্র কি হবে, এল এন, সি আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, ইংলিশেই বলে এটাকে, বইগুলোতে এইভাবে লেখা আছে, সি আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ পরিসারাঙ্ক ইকুয়ালস টু কি, এল এন মাইনাস এল অন ডিভিশন এল এন প্লাস এল অন ইন্টু 100। ওকে, তো আমরা এখন যদি একটা ম্যাথ করি, দেখেন আমি ওই গতদিন যে ম্যাথটা করেছি ওই ম্যাথটা এখানে কিন্তু নিয়ে এসেছি। ম্যাথটা কি ছিল, 7 8 9 9, আমি আগেই সাজাই নিছি, 10 10 10 11 11 12 সাজানো আছে। সো আমার আপার লিমিটটা কত, আপার লিমিটটা হচ্ছে 12, লোয়ার লিমিটটা কত 7, তার মানে xn কত, xn 12 আর x1 টা কত 7। সো আমি cr যদি এখান থেকে বের করতে চাই, cr দেখেন cr যদি বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 12 minus 7 division 12 plus 7 into 100. So now we can calculate this. So calculate করলে আপনারা ক্যালকুলেটর করে দেখতে পারেন, এটা আসবে 26.32, দেখেন ভুল বলছে কিন্তু 26.32%, 26.32%। ওকে, আপনাদের রমজান মাসে ক্লাসের টাইমটা কিন্তু চেঞ্জ হয়েছে, তারপরও যাই হোক আপনারা ক্লাস করতে এসেছেন, এই জন্য ধন্যবাদ। যে আমি আরেকটা ছাত্রকে দেখছি, হ্যাঁ আপনার সালাম নিয়েছি, শিফাত নিবির, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, আপনি সঠিক সময় এসেছেন, আপনি ক্লাস মিস করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করবেন, কারণ আপনি পরীক্ষার্থী, আপনার পরীক্ষা আল্লাহ চাইলে কতদিনের যে নিউজ টিউজ দেখলাম, কত জুনে বা জুলাইয়ের দিকে হওয়ার সম্ভাবনা একটা আছে। এই আর বাকি যারা, তারা তো অবশ্যই খবর দেখেন, খবরে কিন্তু দেখেছেন যে ক্যাম্পাস আমাদের মেবি যদি এই অবস্থা থাকে সেপ্টেম্বরের আগে খুলবে না, সেপ্টেম্বরের আগে খুলবে যদি এই অবস্থা থাকে। সো আপনাদের বাসায় বসে পড়াশোনা করতেই হবে। এতদিন আপনারা বলছেন স্যার এই ঝামেলার মধ্যে কিভাবে পারবো, এখন তো অবশ্যই পড়তে হবে। তার মানে যারা এতদিন আমাদের সাথে ফেসবুকে ক্লাস করেছেন তারা কিন্তু আপনাদের চাইতে অনেক এগিয়ে আছে। তো যারা নতুন জয়েন করছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ থেকে অফিসিয়াল উইলসের ফেসবুক, উইলস রিলফার স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওই পেজ থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের ফিজিক্স স্যারের ক্লাস আছে, সব স্যারের ক্লাস আছে, অনেক সুন্দর সুন্দর ক্লাস, আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। যে একজন কোশ্চেন করেছেন স্যার আবার একটু বুঝাবেন, যে আপনি যদি আবার একটু বুঝাবো, অবশ্যই আপনি আমার আজকে সম্ভবত আপনি ফার্স্ট আমার ক্লাস করছেন, সো আপনি আগের লেকচারটা একটু দেখবেন। ওই লেকচার থেকে এই লেকচারে নতুন কিছু নাই, এই লেকচারে শুধু নতুনত্ব হচ্ছে কি, আমরা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করলাম, জাস্ট আনগ্রুপ ডাটার ফর্মুলা, এক্সএনটা কি, এক্সএনটা হচ্ছে আপার লিমিট আর এক্স ওয়ানটা হচ্ছে লোয়ার লিমিট। আমি যে কোনো একটা যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলোকে সুন্দরভাবে আমি এভাবে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ যে নাম্বারটা আছে 12, এটা থেকে আমার এক্স ওয়ানটা কত 7 মাইনাস করবো, প্লাস করবো, ক্যালকুলেশন করবো, হয়ে যাবে। ওকে, আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এখন দেখেন গ্রুপ ডাটার ক্ষেত্রে, গ্রুপ ডাটার ক্ষেত্রে যদি আসি, শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আমরা লিখতে পারি ব্যাপ্তি। ব্যাপ্তি কি 7 থেকে 8, মানে এইটাকে আমি কিন্তু ওটা করা 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, কত আছে 7 থেকে 8 এর মধ্যে আমার নাম্বার আছে দুইটা, দেখেন 7 আর 8,
9 থেকে 10 এর মধ্যে আছে কয়টা 1 2 3 4 5 5ই আছে। আর 11 to 12 এর মধ্যে আছে দেখেন 3। না আপনার এই যে একজন প্রশ্ন করেছে, এটা আসলে আপনার, এটা আপনাদের জন্য সৌভাগ্য যারা হচ্ছে এটা হচ্ছে যারা চাকরিজীবী লোক বা যারা একটু যাদের পড়াশোনা শেষ তাদের জন্য দুর্ভাগ্য, বাট আপনার জন্য সৌভাগ্য। আপনারা সময় পাচ্ছেন, বাসায় আছেন, আপনারা এই যে আমরা অনলাইনে ক্লাস, প্রতিটা কলেজ প্রতিটা টিচার আপনাদের ক্লাসে আসার জন্য বলতেছে, কিন্তু আপনারা কিন্তু ক্লাস করছেন না। ক্লাসগুলো করেন বাসায়, সময় পাচ্ছেন পড়েন, পড়ার তো সময় আছে, হিউজ টাইম, কলেজ নাই, কোনো কাজ নাই, পড়তেছেন, পড়তে থাকেন। অবশ্যই মানুষের কপাল কখনো খারাপ হয় না, আপনারা অবশ্যই গেইন করবেন, একটা ভালো রেজাল্ট আসবে আপনাদের। এই যে অবসর সময়টা আপনারা কষ্ট করতেছেন, একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। জি, তাহলে এইটার ক্ষেত্রে দেখেন এলএনটা কত অবশ্যই বলছি, যে লাস্টের যে ক্লাস ইন্টারভ্যালটা আছে, ব্যাপ্তিটা আছে, তার আপার লিমিট কত 12, মানে এই সেই 12ই হবে। আর এখানে L1টা কত হবে, লোয়ার লিমিটের ফার্স্ট ইন্টারভ্যালটা কত 7। তাহলে এই দেখেন 12 মাইনাস 7 ডিভিশন 12 প্লাস 7 ইন্টু 100, মানে এই একই ক্যালকুলেশন, এই ম্যাথের জন্য ক্যালকুলেশন একই, 26.32%। সো আমরা ইজিলি একটা দুটো এমসিকিউ শিখে গেলাম, যে পরিসরাঙ্ক কিভাবে বের করতে হয় শ্রেণীবদ্ধ উপত্যের ক্ষেত্রে, অশ্রেণীবদ্ধ উপত্যের ক্ষেত্রে, পরিসরের সাথে পরিসংখ্যের পরিসরের সাথে পরিসরাঙ্কের, রেঞ্জের সাথে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের ডিফারেন্সটা হচ্ছে এটাই। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে জাস্ট পরিসরে আমরা কি করছি, xn মাইনাস x1 এর মডুলাস করে শেষ, কিন্তু কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ পরিসরাঙ্কে কি করছি, ওইটাকেই মডুলাস না দিয়ে নিচে আবার এটা প্লাস করে এটা 100 মাল্টিপল করে দাও, জাস্ট শতকরায় প্রকাশ করছে, এই ছাড়া আর কিছু না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো নেক্সট আমরা এখন গড় ব্যবধানাঙ্ক, এইটাও এই রিলেটিভ মেজার অফ ডিসপারশনে আরেকটা পার্ট ছিল, আমরা ওখানে করছিলাম মিন ডেভিয়েশন, এখানে করব গড় ব্যবধানাঙ্ক। দেখেন আমরা একটা অঙ্ক করছি, 10 জন শ্রমিকের বয়স হলো 10 সরি 18 20 35 55, এখানে একটা কমা মিসিং আছে, একটা কারেকশন করা। ওকে, 35 55 38 24 45 85 37 53 প্রদত্ত উত্তরে গড় ব্যবধান নির্ণয় করো। ফর ইংলিশ ভার্সন, the age of workers are 18 20 35 55 38 24 45 85 37 53, find the mean deviation, না coefficient of mean deviation, এখানে তো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন হবে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এই লাইনটা হবে, এখানে একটু মিসিং হয়েছে। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন উপাত্তের গড় ব্যবধান, না এটা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হবে। ওই একই অঙ্ক এখানে লিখছি দেখেই আমার এই স্লাইডটা একটু সমস্যা হয়েছে, একই ম্যাথ, ওই জাস্ট আমি এখানে মিন ডেভিয়েশনটা বের করবো, এটা খেয়াল করা হয়নি এজন্য সরি। ওকে, সমস্যা নাই, এটা পেজ নাম্বার 6 এ আমি কারেকশন করে রাখতেছি। ওকে, তো এখানে কিন্তু হবে, আপনারা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমার যে আগের যে স্লাইডটা ছিল ওই স্লাইডেরই ওই একই ম্যাথটাই আমরা এখানে গড় ব্যবধানাঙ্ক কিভাবে নির্ণয় করবো এটা বের করার চেষ্টা করছিলাম, তাই এখানে একটু খেয়াল করা হয়নি, এখানে হবে কিন্তু গড় ব্যবধানাঙ্ক উমক হবে। আর ইংলিশ ভার্সনে যারা আছেন তারা লিখবেন দ্য এজ অফ ওয়ার্কার্স আর এত এত এত, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। সো আমরা তাহলে এখন এটাকে আমরা কি করব, আমরা একটা টেবিল করব, টেবিল যেহেতু এটা অশ্রেণীবদ্ধ তারপরও তাহলে 18 আগে লিখবো। দেখেন এটাকে যদি আমি টেবিল করি, xi 18 20 35 55, আপনাদের লেখার সময় দিব, আমি এইভাবে একবার একবার কার্সর চাপছি, তার মানে আপনাদের লিখতে পারবেন, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। 38 24
45, 85, 37, রোল নাম্বার কিন্তু কল করছি না, 53। জাস্ট এই ডেটাগুলো আমি এভাবে লিখলাম। এবার আমার গড় এইটুক ভুলে যাই, শুধু নাঙ্গটুক ভুলে যাই। গড় ব্যবধানে কি করছিলাম, এগুলো সব সাম করে এগুলো সব যোগ করে এন দিয়ে ভাগ করছিলাম, তাই না? তাহলে এখানে আমরা তাই করবো আগে। দেখেন এই যে এক্স উপর বার দিছি, তার মানে আমরা এখন কি বের করতেছি, মিন বের করতেছি, গড় ব্যবধান বের করতেছি, গড় ব্যবধান গড় বের করতেছি, পরে ব্যবধান। তাহলে এটার ফর্মুলা আমরা জানি, x বার ইকুয়ালস টু সামেশন i ইকুয়ালস টু 1 টু n হবে, i ইকুয়ালস টু 1 টু n, i ইকুয়ালস টু 1 টু n, i ইকুয়ালস টু 1 টু n xi ডিভিশন n। তাহলে এইটা যদি হয়, তাহলে আমরা এখন এটা সাম করি, এটা ক্যালকুলেটরে আমার করা আছে, আপনারা জাস্ট তুলে নেবেন। সাম করলে সামটা আসতেছে হচ্ছে 410, এটা টোটালটাকে সাম করলে আসবে 410, আর টোটাল ডেটা 10টা, 10 জন শ্রমিক, 10 ডিভাইড করলাম, তাহলে 41 পেলাম। তারপর কি করছিলাম আমরা, এক্স আই থেকে এক্স বার মাইনাস করেছিলাম মডুলাস দিয়ে। এইটাও এখানে একই জিনিসই আমরা করব, এটাও যদি একই জিনিসই করি, xy মাইনাস x বার, এই জন্য বলছি যে ওই ম্যাথটা আমি এখানে নিয়েছি, এই জন্য ওই ম্যাথের এটা চেঞ্জ করতে আমি অবশ্যই ভুলে গেছিলাম। ওকে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে, এটা আসলে খুব খারাপ একটা কাজ হয়েছে। যাই হোক, এই দেখেন 8 টু 41 থেকে 18 মাইনাস করলে 23, এইভাবে যদি আমি সব মাইনাস করি, 41 থেকে 20 মাইনাস করলে আসলো কত, 21, 41 থেকে 35 মাইনাস করলে আসবে 6, 41 থেকে 55 মাইনাস করলে আসছে 14, 41 থেকে 38 মাইনাস করলে 3, 41 থেকে 24 মাইনাস করলে পাবো 17, সব কিন্তু মডুলাস প্লাসে আসবে। 41 থেকে 45 মাইনাস করলে 4, 41 থেকে 85 মাইনাস করলে 44, 41 থেকে 37 মাইনাস করলে 4, সব পজিটিভ, 41 থেকে 53 মাইনাস করলে 12। এই একজনের কমেন্টস আমি দেখলাম, আমি একটু হাসি লাগছে। সে কমেন্টস করেছে সে বাসা থেকে বোরিং। আসলে এটা আপনার একবারে টোটালি রং কনসেপ্ট। আপনি একটু মোটিভেটেড হবেন এইভাবে। দেখেন আমিও তো বাসায় সেই গত মাসের 17 তারিখ থেকে আমি কিন্তু কাজ করতেছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য, স্লাইড করি প্রতিদিন আমি প্রায় 4-8 ঘন্টা। আমি এই যে একটা ক্লাসের জন্য 4 আওয়ার্স থেকে স্লাইড তৈরি করি, স্লাইড তৈরি করে পরে সেই ক্লাসটা নিচ্ছি। এখন আপনারা যারা ক্লাস করতেছেন তারাও যদি এটা ওই নিয়ম মাফিক ক্লাস করেন, তাহলে কিন্তু আর বোরিং লাগবে না এইভাবে। আর আপনি কিন্তু নিজের উপকার করছেন, সাথে সাথে দেশের উপকার করছেন, এবং আপনার পরিবারের উপকার করছেন। আপনি বাসায় থাকতেছেন, তো আপনার বাসার লোকজন নিরাপদ থাকতেছে। তো এটা আপনি একদিক দিয়ে, যদি আপনি যে ধর্মে অবলম্বী হন কেন, আপনার এটা সব হচ্ছে। তো আপনি কেন সবের থেকে বঞ্চিত হবেন? এই জন্য পাগল হওয়ার কিছুই নেই। আশা করি ভালো, মানে এটাই ঠিক আছে। আমি আপনাকে মোটিভেট করতে পেরেছি। ওকে, দেখেন এইটার আবার সাম যদি আমরা বের করি, তাহলে এখন আমরা দেখেন গড় ব্যবধান যেটা বের করছিলাম গতবার, গড় ব্যবধান মিন ডেভিয়েশন কি ছিল সেটা, সেটা ছিল স্যার এই যে সামেশন অফ i ইকুয়ালস টু 1 টু 10 xi মাইনাস x বার নিচে n ইকুয়ালস টু 148 বাই 10, এটাকে সাম করলে আসবে 148 বাই 10। এটা টোটালটা সাম আসবে কত, 148, আর নিচে 10 দিয়ে ডিভাইড করে দিলাম, তখন আমরা এখানে পেয়েছিলাম 14.8। এইটা এখনো কিন্তু আমি গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করিনি, আমি নির্ণয় করলাম কি গড় ব্যবধান। গড় ব্যবধানে আমরা লিখছি কি এমডি, মিন ডেভিয়েশন, এমডি। এইবার আমরা লিখব সিএমডি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সিএমডি। সিএমডির ফর্মুলাটা কি, সিএমডির ফর্মুলাটা হচ্ছে এই যে এমডি থাকবে, এই এমডিটাকে যদি আপনি তার এই মিন ডেভিয়েশন দিয়ে ডিভিশন করেন, এই এমডিটাকে মিন ডেভিয়েশনটাকে যদি এইটা এই যে তার যে গড়, প্রথম যে গড়টা ছিল মিন ছিল, ওই মিন দিয়ে ডিভাইড করে 100% করে দিলে আপনার গড় ব্যবধানাঙ্ক বা সিএমডি বের হয়ে যাবে, গড় ব্যবধানাঙ্ক বা সিএমডি বের হয়ে যাবে। তো আমরা যদি সেটা করি, দেখেন আমরা যে ভ্যালুটা বসে দিলাম 14.8 ডিভিশন x এর বার মানে গড় কত ছিল 41, এটা বসে দিলাম ইনটু 100। সো ক্যালকুলেশন করলে ইজিলি, খুব সহজ, স্যার স্লাইড করা আছে, স্যার তো ইজিলি ভালোই ক্যালকুলেশন করতে পারে। হ্যাঁ, এখন পারি, কিন্তু আমি এমনি পারি না, আমিও ক্যালকুলেটর হেল্প নিয়েছি। সো 36.10%, এটার আনসার আসলো 36.10%।
সো আমরা ইজিলি আমরা দেখতে পেলাম কিভাবে পরিসরাঙ্ক বের করতে হয়, কিভাবে গড় ব্যবধানাঙ্ক বের করতে হয়। পরিসরাঙ্ক বের করতে গেলেও কিন্তু আমার পরিসর থেকে তারপরে পরিসারাঙ্ক হয়েছে, একইভাবে গড় ব্যবধান থেকে গড় ব্যবধাঙ্ক হয়েছে। তো গড় ব্যবধানের পুরো ম্যাথটা করার পরে আমাকে এইটুক করতে হচ্ছে। ক্লিয়ার? ওকে, আমরা এখন চলে যাব, আমরা এখন করব হচ্ছে চতুর্থক ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয়। চতুর্থক ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয়, দেখে আসেন আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করি। চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন। এই যে স্যার চতুর্থক মানে চারটা পার্ট ভাগ আছে, তার মানে কি এখানে যতগুলো ডেটা থাকবে, যতগুলো উপাত্ত থাকবে, তাকে আমাকে কয় ভাগে ভাগ করতে হবে? আগে 4 ভাগে ভাগ করতে হবে। এই যে 4 ভাগে ভাগ করার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, মনে করেন একটা 1 আছে, একটা 4 আছে, একটা 8 আছে আর একটা 12 আছে, এরকম। কিন্তু ভাগ কিন্তু আসলে হলো তিনটা, দেখেন 4 এর ঘরে একটা ভাগ, 8 এর ঘরে একটা ভাগ, তারপরে 12 ঘরে। স্যার বুঝি নাই, 16 পর্যন্ত যেতে হবে। দেখেন ওটা আমি একটু দেখাবো। অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আজকে করবো আমরা চতুর্থক ব্যবধান অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে। আমরা পর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে করব কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে বের করতে হয়। কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে বের করতে হয়। আচ্ছা, এমডি টা হচ্ছে মিন ডেভিয়েশন, সিএমডি টা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। ওই ফার্স্ট যে অ্যালফাবেটটা আছে ওইটাকে আমরা ইউজ করেছি আর কি। এমডি মিন ডেভিয়েশন, নট মার্কেটিং ডিরেক্টর না, এমডি মিন ডেভিয়েশন। আর সিএমডি কোএফিসিয়েন্ট মিন ডেভিয়েশন, ম্যানেজিং ডিরেক্টর না। ওকে ওকে, নেট চলে গেলেও কোনো সমস্যা নেই, আপনি পরে ভিডিওটা একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে, আসেন আমরা এই পেজ, যে পেজে জয়েন করেছেন এই পেজটা, এই পেজ একবার নতুন পেজ জাস্ট শুরু করেছি। ওকে, চতুর্থক ব্যবধান কোয়ার্টাইল ডেভিয়েশন তার ক্ষেত্রে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে উপাত্তের মানগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে যে মানগুলি উপাত্তের মানকে সমান 4 ভাগে ভাগ করে সেইগুলি হচ্ছে চতুর্থক। Quartile divides the observation into 4 equal parts when the observation are arranged in order of magnitude. স্যার কিছুই বুঝলাম না, কোনো সমস্যা নেই, আসেন আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। দেখেন আমি একটা, মনে করেন একটা ডেটাকে এরকম একটা সরলরেখা দ্বারা এক্সপ্রেস করছি, প্রকাশ করার চেষ্টা করছি। এটা দেখেন আমি এটাকে 4টা ভাগে ভাগ করব, 4টা ভাগে ভাগ করব, 4 পার্টে ডিভাইড করব। তার মানে আমার যদি এখানে 16টা ডেটা থাকতো, তাহলে এক এক পার্টে কতটা করে ডাটা পড়তো? 4টা করে ডাটা, 4টা করে ডাটা পড়তো, এখানে 4টা ডাটা পড়তো, এখানে 4টা ডাটা, এখানে 4টা উপাত্ত, এখানে 4টা উপাত্ত পড়তো। তো আমি এটাকে আবার একটু ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা, এই যে একটা উপাত্ত, এখানে 4টা, এখানে 4টা, এখানেও 4টা, এখানেও 4টা। তার মানে 16টা যদি উপাত্ত থাকতো তাহলে আমি সমান 4 ভাগে ভাগ করতে পারতাম। তো যখন থাকতো না, সেই সব নিয়ম আমরা বলে দেবো। আগে আমরা মেন যে মূল জিনিসটাকে বোঝার চেষ্টা করি, পরে আমরা এটা দেখবো। ওকে, তো এখানে দেখেন 4টা পার্ট, তার মানে এই যে কোনো যে নাম্বার গুলো থাকবে, যে সংখ্যাগুলো থাকবে, যে উপাত্ত গুলো থাকবে, সেগুলোকে আমরা কয় ভাগ করব? 4 ভাগ করব। এই যে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, দেখেন ভাগ করলে পার্ট কয়টা হয়েছে? এই যে একটা, এই যে দুইটা, এই যে 3টা পার্ট হয়েছে, কিন্তু 4টা পার্ট কিন্তু হয় না। তার মানে এই যে 16টাকে যদি ভাগ করি, তাহলে একটা প্রথম চতুর্ভাগ পাবো, একটা দ্বিতীয় চতুর্ভাগ পাবো, একটা তৃতীয় চতুর্ভাগ পাবো, একটা ফার্স্ট কোয়ার্টাইল পাবো, সেকেন্ড কোয়ার্টাইল পাবো, থার্ড কোয়ার্টাইল পাবো, প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, তৃতীয় চতুর্থ পাবো, চতুর্থ কিন্তু পাবো না, এটা একটু মাথায় রাখতে হবে। আর আমরা যদি সরলরেখা বলছি, তো জ্যামিতির মাধ্যমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, জ্যামিতি যে কি স্যার, যে ওই যে আমরা যে কোনো একটা সরলরেখাকে একটা বিন্দুতে অন্তর্বিভক্ত করে বহির্বিভক্ত করে, এ কথা কি মনে আছে? অবশ্যই আছে। তার মানে যখন আমি এই পার্টটা নিব, দেখেন এই পার্টটা নিলে আমি বলতে পারি এটাকে কিউ1, কিউ1টা, আচ্ছা একটু বলে নি, দেখেন আমরা বললাম এটা প্রথম চতুর্থ কিউ1, দ্বিতীয় চতুর্থ কিউ2, তৃতীয় চতুর্থ কি কিউ3। মানে এখানে কয়টা ডেটা আছে? টোটাল ডেটা গুলোকে আমি 4 ভাগ করেছি, 4 ভাগ করে একটা কিউ1 পেয়েছি, একটা কিউ2 পেয়েছি, একটা কিউ3 পেয়েছি। এখন দেখেন এই কিউনটা, কেউ একজন স্যাড কমেন্ট করতেছেন, বুঝলাম না। এত কষ্ট পাওয়ার কিছু নাই বাবা, না বুঝলে আপনি বলেন, হ্যাঁ আমরা বুঝাই দেবো, কষ্ট পাওয়ার কিছু নাই। দেখেন আপনার কাছে মনে করেন 16 ডেটা আছে, 16টা ডাটা আছে, 16 ডাটাকে আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন আর ডিসেন্ডিং অর্ডারে সাজাবেন। ওকে, 16 ডেটা আছে, 16 ডেটাকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজালে আমি মনে করলাম 1 থেকে 16 মতো নাম্বারই আপনার আছে, তাহলে 1 থেকে 4 এই চারটাকে এক গ্রুপ করে, 5 থেকে 8 এই চারটাকে আরেকটা গ্রুপ করেন, 9 থেকে 12 এই চারটাকে আরেকটা গ্রুপ করেন, আর
13 থেকে 16 এই চ্যাপ্টার চারটাকে আরেকটা গ্রুপ করে। ওই গ্রুপটা কি, এই যে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। প্রথম গ্রুপটাকে আমরা Q1 বললাম, তারপরটা এটাকে Q2 বললাম, এটাকে বললাম Q3। আচ্ছা, যারা বুঝতেছেন না তাদের জন্য আমি আর একটু হেল্প করছি, একটু দেখেন। দেখেন 1 থেকে যদি 1 2 3 এই জুমে ক্লাস নিয়ে নিয়ে এইটা হাতে ভালো হয়নি, 4 এরকম করে যদি আমি লিখতে থাকি, লিখতে 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 দেখেন আমি 16 পর্যন্ত ডেটা নিলাম। টোটাল ডাটাটা কয়টা নিলাম, 16টা ডাটা নিলাম। এই ডাটাকে আমি সমান 4 ভাগে ভাগ করব, 4 পার্টে ভাগ করব। এই দেখেন এটা 1 পার্ট, এখানে কয়টা ডাটা আছে, 4 ডাটা আছে। এই যে অ্যানাদার পার্ট, এটা কয়টা ডাটা আছে, 4 ডাটা আছে। আবার একটা পার্ট করলাম, এটা 4 ডাটা, কয়টা, 12 ডাটা হলো। আর লাস্টেরটা কত হলো, 16। তার মানে ভাগ কয়টা হচ্ছে, দেখেন এই যে একটা ভাগ হচ্ছে, দুইটা, তিনটা, কয় পার্টে ডিভাইড হচ্ছে, আসলে 3 পার্টে ডিভাইড হচ্ছে। এইটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। একটু ব্যাকে যাই, আমি আপনাদের দেখাই দিচ্ছি, ব্যাকে যেয়ে দেখাই দিচ্ছি। দেখেন আপনারা যারা খেয়াল করেননি, দেখেন যদি আমি ব্যাকে যাই, আমি আপনাকে আবার একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন আমি এই যে টোটাল 16 যে ডাটা নিলাম, এই 16টা ডাটাকে আমি একটু সমান ভাগে, 4 ভাগে ভাগ করার চেষ্টা করছি। 4 ভাগে, কিন্তু ভাগ কিন্তু হয় 3টা। আর বুঝি নাই কিভাবে 3টা ভাগ হয়। দেখেন এই যে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে এখানে কয়টা ডাটা আছে, এখানে 4 ডাটা আছে। তারপরেরটায় আবার এখানে 4 আছে, 4 আর 4 কত হলো, 8টা ডাটা হলো, 8 ডাটা। আবার এখানে কত আছে, 4 ডাটা আছে, তাহলে কত, 12 ডাটা। এখানে কত, আবার 4 ডাটা, 16 ডাটা। তারপরে এই যে গ্রুপ করলাম এই গ্রুপে, এখানে এখানে যে 4 ডাটাকে আমি এই যে এরকম একটু লিখলাম, একটা রেড পেন দিলাম, কালার করলাম। এরপর এটাও 4, এটাও 4, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু দেখেন ভাগ কয়টা হয়েছে, এই যে এক ভাগ হয়েছে, এই যে এক ভাগ হয়েছে, এই যে এক ভাগ। তাহলে এই একটা ভাগ, এই যে 1 পার্ট, টোটাল পার্টের কয়টা, 4 ভাগের 1 ভাগ না এটা, 4 পার্টের 1 পার্ট এটা। এটা 4 ভাগের মিডিলে আছে, এটা 2 পার্ট। এটা এই উল্টা দিক থেকে দিলে 3rd পার্ট। তার মানে ওটাকে আমরা ইন্ডিকেট করি Q1 Q2 Q3। Q1 কে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন, 1 মানে ফার্স্ট কোয়ার্টাইল ডেভিয়েশন, সেকেন্ড কোয়ার্টাইল ডেভিয়েশন, থার্ড কোয়ার্টাইল, প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক, ডেভিয়েশন না কোয়ার্টাইল আর কি। তো এখন দেখেন এই Q1 টোটাল এই 16 ডাটাকে কিভাবে, যদি এটা আমি এটা জাস্ট স্ট্রেট লাইন চিন্তা করি, এটা সরলরেখা চিন্তা করি, তাহলে কিভাবে ভাগ করেছে স্যার, 1:3 তে ভাগ করেছে। দেখেন এই টোটাল ডেটা গুলোকে সে, এই Q1 টা কি 1, এইদিকে আছে 1 পার্ট মানে 4টা আছে, আর এইদিকে আছে টোটাল 12টা ডেটা। আবার Q2 টা টোটাল ডেটা গুলোকে 2:2, তার মানে মিডিলে আছে, এইদিকে 4 পার্ট আছে, এইদিকে 8টা আছে, এইদিকে 8টা আছে। আবার Q3 টা 3:1, 3:1, এটা মানে কত, এইদিকে আছে হচ্ছে 12টা, এদিকে আছে 4টা। আরো ক্লিয়ার না হয় আরেকটু ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখন আমাকে বের করতে বলছে কোয়ার্টাইল ডেভিয়েশন কিউডি বের করার ফর্মুলা হচ্ছে Q3 থেকে যদি আমি Q2 মাইনাস করি, Q3 থেকে এই ডাটা থেকে যদি এই ডাটা মাইনাস করি, আবার Q2 থেকে যদি Q1 মাইনাস করি, তাকে 2 দিয়ে ডিভাইড করলেই আমি একবারে বলে দিতে পারি যে এই যে চতুর্থ ব্যবধানের মাধ্যমে একটা ডাটা থেকে আরেকটা ডাটা কত দূরে আছে, একটা ডাটা থেকে আরেকটা ডাটা কত দূরে আছে, ডিসটেন্সটা কত আছে, এটা আমরা বের করতে পারি। তো দেখেন, আর সরাসরি কিউডি, তাহলে কিউডি কি আসলো, কিউডি ফর্মুলা আসলো। এইগুলো আর লাগবে না। কি করব, Q3 থেকে Q1 মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করব। কোয়ার্টাইল ডেভিয়েশন বের করার শর্টকাট টেকনিক বা শর্টকাট নিয়ম। আপনি যদি এত কিছু না বোঝেন, স্যার যার যে ডাটা দেওয়া থাকবে ডাটাগুলোকে সুন্দর করে সাজাবেন, সাজায় আপনি এটা Q3 মানে থার্ড কোয়ার্টাইল বা তৃতীয় চতুর্থক বের করবেন, আর এটা প্রথম চতুর্থক বের করবেন, বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। স্যার কিভাবে হলো আগে এগুলো বললাম। যারা বুঝতে পারেননি, এখন দেখলাম আমার কয়জন জয়েন করেছে, তারা একটু পরে এই ভিডিওটা দেখে নেবেন। সো দেখেন এখনই আমাদের এই সবসময় তো স্যার 16টা ডেটা থাকবে বা 12টা ডাটা থাকবে বা 14 ডাটা থাকবে বা 15 ডাটা থাকবে। ডাটা তো এক্সাক্ট এমন কোনো ডাটা থাকবে না যেটাকে আপনি 4 দিয়ে ডিভাইড করতে পারেন। এই জন্যই আর কিউ ওয়ান আর Q3 এটা বের করতে গেলে আপনাকে একটু দাঁড়ান। হুম Q1 আর Q3 বের করতে গেলে আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আমরা যখন প্রথমে Q1 বের করবো, তাহলে এখানে 1 দিব, 1 দিলে আমরা দিব n/4, যে কটা ডাটা থাকবে তাকে 4 দিয়ে ডিভাইড করবো, এততম পদের মান প্লাস n, কত নাম্বার Q3। এবার যদি Q3 বের করতে চাই তাহলে 3 দিব, বা 1 দিলে 1 দিব, n/4 প্লাস 1 তম পদের মান বাই 2। তাহলে আপনারা এটা লিখবেন, যারা ভার্সন আছেন তারা দেখি, যারা ভার্সন আছেন তারা লিখবেন n/4 টার্ম, the value of n/4 টা
আর প্লাস দ্য ভ্যালু অফ n ইন্টু i বাই 4 প্লাস 1 টার্ম বাই 2। এইখানে এখন nটা স্যার সবসময় কি 4 দিয়ে ডিভাইড হবে না হবে না, এইটা একটা প্রবলেম আছে। তো এই প্রবলেম অ্যারাইজ যাতে না করে এই জন্য আমরা করব, যখন আমরা বেশি ক্লাস নিব না, আর 5 মিনিট ইনশাআল্লাহ হয়ে যাবে। যখন n জোড় এবং 4 দ্বারা বিভাজ্য, যখন n জোড় when n is even number and divided by 4, তখন আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করব। যখন n কত ইভেন নাম্বার হবে, n হবে কি নাম্বার, ইভেন নাম্বার, এন্ড n টা যে নাম্বারটা থাকবে এটা 4 দ্বারা ডিভাইড হতে হবে। 14 হলে কিন্তু হবে না, 16 হলে হবে। টোটাল ডেটা যদি 16 হয়, n এর মান যদি 16 হয় তাহলে কিন্তু হবে। সো আসেন আমরা একটা ম্যাথ করি, তারপর একটু বোঝার চেষ্টা করতেছি। এটা জাস্ট বোঝানোর জন্য আমার ওকে, এটা জাস্ট বোঝার জন্য, যে বুঝতে পারছেন এরপরের স্লাইডটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমরা একটা ম্যাথ করি, দেখেন আমাকে এটা ম্যাথ দিছে, ম্যাথটা করেন ক্লিয়ার হয়ে যাবে। 16, 8, 15, 25, 13, 10, 17, 14, 12, 13, 20, 22 এর চতুর্থ ব্যবধান নির্ণয় করতে হবে। চতুর্থ ব্যবধান নির্ণয় করতে হবে। দেখেন আমরা প্রথমে কি করলাম, প্রথমে আপনি ভাষণে যিনি আছেন একজন দেখতে লিখবেন ফাইন্ড দ্য কোয়ার্টাইল ডিভিশন অফ দিস ডেটা। দেখেন ডেটাগুলোকে আমি প্রথমে কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই নিলাম, ছোট থেকে বড়ভাবে সাজাই নিলাম। 8, 10, 12, 13, 13, 14, 15, 16, 17, 20, 22, 25 সাজাই নিলাম। জাস্ট সাজাই নেওয়ার পরে এখন ওই যে আমি যে ফর্মুলাটা লিখছিলাম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন এই ফর্মুলা কেন অ্যাপ্লাই করব, এই যে একটু আগে বললেন স্যার বুঝতে পারিনি, এই ফর্মুলা অ্যাপ্লাই করব কারণ এখানে টোটাল ডাটা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ 12 কি ইভেন নাম্বার এবং অলসো ডিভাইডেড বাই 4। 12 হচ্ছে জোড় সংখ্যা এবং 4 দিয়ে বিভাজ্য। সো দ্যাটস ওয়াই আমরা এই ফর্মুলা ইউজ করব। এই যে কি q1 বের করার জন্য ফর্মুলা কি, n এর ভ্যালু লিখলাম 12 ইনটু i মানে 1, যেহেতু q1 বের করতেছি ডিভিশন 4 এততম পদের মান প্লাস 12 ইনটু 1 ডিভিশন 4 প্লাস 1 তম পদের মান বাই 2। যদি আমরা ক্যালকুলেশন করি 12 বাই 4 মানে কি 3 তম পদের মান আর 4 তম পদের মান। 3 তম পদের মান কত 1 2 3, থার্ড টার্মের ভ্যালু কত 12, আর কত ফোর্থ টার্মের ভ্যালু কত 13। ভ্যালু দুটো আমরা যদি বসাই দেই দেখেন 12 প্লাস 13 ইকুয়ালস টু, আর আমি আর 4 মিনিট হয়ে গেছে আমার এই স্লাইডটা হলে হবে। সো আমরা যে ক্যালকুলেশন করে পেলাম কত 12.5, q1 পেলাম 12.5। আমরা যদি q2 একইভাবে q3 বসাই, আমার তো q2 লাগবে না, q3 তাহলে এখানে শুধু 3 বসাই দেবো, এখানে 3 বসাই দেবো। দেখেন 12 ইনটু 3 ডিভিশন 4 তম পদের মান প্লাস 12 ইনটু 3 বাই 4 প্লাস 1 তম পদের মান ডিভিশন 2। তাহলে 3 ইনটু 12 36 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়, নবম পদের মান 9 পদের মান, আর হচ্ছে 10 পদের মান। 9 পদের মান কত দেখে 1 2 3 4 5 6 7 8 9 17 আর 20, 17 আর 20। দেখেন 70 প্লাস 20 বাই 2 ইকুয়ালস টু কত 18.5। ওকে স্যার ইজিলি আমরা চতুর্থক ব্যবধান বের করতে পারি। চতুর্থক ব্যবধান বের করার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে q3 মাইনাস q1 ডিভিশন 2, q3 মাইনাস q1 ডিভিশন 2, q3 মাইনাস q1 ডিভিশন 2। তো আমরা যদি এটা করে ফেলি QD মিন্স হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, QD মিন্স হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। এটা শর্টকাটে লেখা যায়, আপনারা লিখতে পারেন চতুর্থক ব্যবধান q3 মাইনাস q1 বাই 2। সো আমরা এখানে যদি ভ্যালুটা লিখে দেই 18.5 মাইনাস 12.5 ডিভিশন 2। 80 q3 কত পাইছি 18.5 আর q1 পেয়েছি 12.5 ডিভিশন 2 দিয়ে দিলাম। তো ক্যালকুলেশন ইজি, ক্যালকুলেশন QD কত আসলো 3। তার মানে এইখানে চতুর্থক ব্যবধানের মাধ্যমে আমরা যে ডিসপারশন বের করতে পারি। তারপরে এখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আসলে 3 ব্যবধানে আছে, 3 ব্যবধানে আছে। একটা মেন যে কোনো হচ্ছে সেন্ট্রাল ভ্যালু থেকে অন্য ভ্যালুগুলো 3 ব্যবধানে আছে এভারেজ। এটাকে আমরা চতুর্থক ব্যবধান মানে এই যে 4 ভাগে ভাগ করলে এটা করতে পারি। এখন আপনাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে, কোশ্চেনটা উত্তর দিয়ে যাব আমি। কোশ্চেনটা কি যে স্যার সব সময় তো 4 দিয়ে ডিভাইড হবে না বা জোড়ও হবে না, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেই স্লাইডটা ফর্মুলাগুলো দেখবেন বইতে আছে, জাস্ট আমি বুঝাই দেব।
না তুলে নিলে হবে, স্ক্রিনশট নিলে হবে। লাস্ট স্লাইড আজকে দেখেন, চতুর্থক ব্যবধান কোয়ার্টাইল ডেভিয়েশন। আজান হবে ইনশাআল্লাহ তার আগেই শেষ হয়ে যাবে, আমাদের একটার আগে। অতিনির্ভর উপপাদ্যের ক্ষেত্রে আমি জাস্ট ফর্মুলা লিখবো, যখন n জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। এর আগের যে ফর্মুলাটা করলাম n জোড় অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, আর এখানে কি বিভাজ্য নয়, তখন আমরা q1 বা q3 কিভাবে বের করব? তখন তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে প্রথম অংশের মধ্যক হবে q1, মানে ধরেন আমার ডেটা আছে 10টা, 10টা ডেটাকে আমি দুই ভাগে ভাগ করবো, তাহলে এক সাইডে থাকবে 5টা আর এক সাইডে থাকবে 5টা, 5 5। তার ওই প্রথম অংশে যে মাঝখানে দেখবে 5টার মাঝখানে কি আছে 3 নাম্বার, 3 নাম্বারটা ধরবো q1, আর বাকি 5টার মাঝখানে তাহলে 8 নাম্বারটা হবে হচ্ছে q3। এটা দিয়ে q3 - q1 আগের নিয়মে করলে হয়ে যাবে। আবার যখন n বেজোড় সংখ্যা কিন্তু n প্লাস 1 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, যখন n বেজোড় সংখ্যা কিন্তু n প্লাস 1 টা 4 দ্বারা বিভাজ্য নয়, তখন কি করব? তখন এই ফর্মুলা ইউজ করব, qi n প্লাস 1 ইন্টু i বাই 4 তম পদের মান। এটাতে করলে হবে। আরেকটা ফর্মুলা আছে, যখন n বেজোড় সংখ্যা এবং n প্লাস 1 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার বেজোড়, আগেরটা ছিল জোড়ের জন্য দুটো ছিল, কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য নয়। এবার হচ্ছে বেজোড়, কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, n প্লাস 1 টা 4 দ্বারা বিভাজ্য নয়, বেজোড়। এখানে আমরা লিখতে পারবো ওই একই কথা, এইটা আর এটা সেম, এইটা আর এটা সেম। তথ্য সারির সমান দুই ভাগে ভাগ করে প্রথম অংশের মধ্যক হবে q1, দ্বিতীয় অংশের মধ্যক হবে q3। ইংলিশ ভার্সনে যে আছেন তাকে একটু বলে দিব, মনে করেন আপনার ডেটা আছে 10টা 10টা ডাটা আছে, আলাদা আলাদা করে সমানভাবে সাজায়, ছোট থেকে বড় সাজায় দুই ভাগ করলে এক সাইডে থাকবে 5টা আর এক সাইডে থাকবে 5টা। এই 5 এর মিডিলে কি আছে? মিডিলে আছে থার্ড টার্ম। আবার এই বাকি 5 এর মানে বাকি 10, 6 থেকে 10 এর মাঝখানে কি আছে? এর মাঝখানে আছে 8। ওই প্রথম থার্ড টার্মটা হবে হচ্ছে q1 আর 8 টার্মটা হবে q3। সো কাজ, এই একটা কাজ, এই কাজটা করে নেবেন আপনারা। চতুর্থক ব্যবধান নির্ণয় করো, এইটা আপনারা এটা লিখে নেন, 10 8 9 7 10 6 12 13 16 14 এর চতুর্থক ব্যবধান আপনারা বাসায় বসে নির্ণয় করতে পারবেন। আজকের ক্লাস মোটামুটি শেষ। আজকের ক্লাসে আমি আপনাদের করালাম কি করে পরিসর অঙ্ক বের করতে হয়, কি করে গড় ব্যবধান অঙ্ক বের করতে হয়, কি করে চতুর্থক ব্যবধান বের করতে হয়। ইনশাআল্লাহ নেক্সট উইকে যখন আমার ক্লাস আসবে তখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্ট্যান্ডার্ড মিন ডেভিয়েশন, পরিমিত ব্যবধান, এটা পরীক্ষা আসে, ওটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকবেন, সবাই বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সবাই বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অবশ্যই আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে এই সময় সরকার যে নির্দেশনা সেটা মানার জন্য। সরকার গতদিন যেহেতু গার্মেন্টস খুলে দিয়েছে, কিছু করার নাই, আসলে গরিব মানুষকে বাঁচাতে হবে, এই জন্য খুলে দিয়েছে। তাদের আসলে বের হতেই হতো, কিন্তু আমাদের তো বের না হলেও চলবে, আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের বের হওয়া লাগছে না, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, আমরা বের হব না, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং বাসায় থাকবো এবং পড়াশোনা করব। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনাদেরও ধন্যবাদ যারা আমার ক্লাসটা এত কষ্ট করে করলেন। আসলে আপনারা ক্লাস আপনাদের উপকার করতে পারলেই আমরা খুশি। আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য, এই জন্য আমরা কষ্ট করছি। আর আপনারা যদি ক্লাসে আসেন আমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়, আমি দুটো ম্যাথ ছিল, এই শুভকামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। উইলসের ফেসবুক পেজ থেকে আজকের মতো আমি